হালাল উপায়ে যাই আয় করো না কেন, আর যত কোয়ালিফাইডই হও না কেন, যত স্কিলই অর্জন করো না কেন, ক্লাস যে জিনিসটা আছে এই জিনিসের কিন্তু একটা ডিফারেন্স রয়েই যায়। তো এই যে ক্লাস বেসড যে ডিফারেন্স, এই ডিফারেন্স নিয়ে বাংলাদেশে খুব মাতামাতি হয়। এবং আমার গতকালের যে ভিডিওটা দিয়েছিলাম কুফু বিষয়ে, সেই ভিডিওতে আসলে দেখলাম যে অনেকেই হচ্ছে কমেন্ট করে ফাটায় ফেলছেন। সেই ভিডিওই একটা কমেন্ট ছিল হচ্ছে এরকম, যেটা আমি বললাম যে হচ্ছে যাই আয় করুক একটা মানুষ বা হচ্ছে যেই যোগ্যতায় অর্জন করুক না কেন, ক্লাসের মধ্যে একটা ডিফারেন্স রয়েই যাবে। ঠিক আছে? তো আসেন, বাংলাদেশের সব সমস্যার মূলে এই বক্তব্যই যে আসলে এটার মূল কেন্দ্রবিন্দু সব সমস্যার, এই বিষয় নিয়ে আজকে আমি একটু কথা বলবো। আমার মনে হয় যারা আমার ফিলোসফিক্যাল ভিডিওগুলো ভালোবাসেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মজার ভিডিও হবে। তো আসেন শুরু করা যাক। আমি কিছু বিষয় নিয়ে আজকে আলাপ করবো, যেগুলো আমি লিখে নিয়ে আসছি, অনেকগুলো বিষয়, তার মধ্যে একটা করে শুরু করতেছি। প্রথম বিষয় হচ্ছে এই ক্লাসের যে কনসেপ্টটা, এটা আসলে আসলো কোত্থেকে বা ক্লাস আসলে কীভাবে মেজার করা যায়। প্রথমত ক্লাস মেজার করা যায় না। ধরেন যে একজন ছেলের আয় হচ্ছে 1,00,000 টাকা, একজন ছেলের আয় হচ্ছে 50,000 টাকা। বলা যাবে না যে 1,00,000 টাকা যে বেশি আয় করছে তার হচ্ছে ক্লাস 50,000 টাকা আয় করা লোকের ক্লাসের চেয়ে বেশি, বলা যাবে না। তারপর ধরেন একজন ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং ইসলামের সব বিধিবিধান পালন করে চলে, আর আরেকজন ছেলে আসলে ইসলামের বিধিবিধান পালন করে চলেই না কোনো রকমে, মানে তার ধর্মকর্ম কিছুই নাই। বলা যাবে না যে যে ধার্মিক ছেলে তার ক্লাস হচ্ছে অধার্মিক ছেলের চেয়ে বেশি, এটা বলা যাবে না। আবার দেখেন, ধরেন যে যে হচ্ছে মানে একটা ছেলে সে হচ্ছে মাস্টার্স পাস, আর একটা ছেলে হচ্ছে কেবলমাত্র আন্ডার গ্র্যাজুয়েট পাস। এখন দেখেন, যে মাস্টার্স পাস করছে সে মনে করেন যে ইডেন কলেজ থেকে মাস্টার্স পাস করছে, আর যে অনার্স পাস করছে কেবল, সে মনে করেন পাস করছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখন বলা যাবে না যে যে হচ্ছে ইডেন কলেজ থেকে মাস্টার্স পাস করছে তার ক্লাস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অনার্স পাস করা ছেলের চেয়ে বেশি, বলা যাবে না, এটা বললে পাপ হবে। ঠিক আছে? আবার মনে করেন যে একটা ছেলে তার হেলথ ফিটনেস অনেক ভালো কম্পেয়ার টু আরেকটা ছেলে, বলা যাবে না যে যে ছেলেটা ফিট সে হচ্ছে বেশি ক্লাসি কম্পেয়ার টু আনফিট ছেলেটার চেয়ে। তার মানে বোঝা গেল হচ্ছে ডিসকাশন থেকে যে ক্লাস আসলে কার চেয়ে বেশি এটা বলার কোনো ফিক্সড মানদণ্ড বা ফিক্সড কোনো পরিমিটার, মানে পেরিমিটার বলতে বোঝাচ্ছে হচ্ছে থাকে না যে একদম যেটা দিয়ে হচ্ছে ওজন করা যায় বা একদম সংখ্যা দেখা যায়, এরকম কোনো সংখ্যা তত্ত্ব আসলে নাই। এবং ইচ্ছা করে আসলে ক্লাসের সংখ্যা থেকে এই সংখ্যা তত্ত্বকে আসলে বা সংখ্যা তত্ত্বকে আসলে সরায় দেওয়া হয়েছে। কেন সরায় দেওয়া হয়েছে বা এটা একটু আসি। বিষয় হচ্ছে ক্লাসের কনসেপ্টটা ইনভেন্ট করা হলো কেন, বা কারা ইনভেন্ট করলো বা ইনভেন্ট করার কারণটা কী, সেটা একটু আসি। দেখেন, যারা আসলে লাইফে ফেলিয়ার চায় না, আমি আবারও বলি, যারা লাইফে ফেলিয়ার চায় না এবং অলরেডি হচ্ছে একটা ভালো অবস্থানে সমাজে আছে, তারাই কেবলমাত্র ক্লাসের বিষয়টাকে ইনভেন্ট করছে। একটু বুঝাই বলি। ধরেন যে একটা ছেলে ক্লাস 5-এ বৃত্তি পাইছে, ক্লাস 10-এ এসে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে, এইচএসসি পরীক্ষায় সে গোল্ডেন এ প্লাস পাইছে, এরপর বুয়েটে ভর্তি হয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারপর সে ভর্তি হওয়া থেকে পাশ করার পরে সে বিসিএস পরীক্ষায় চান্স পাইছে এবং বিসিএসে সে একটা অ্যাডমিন ক্যাডার বা মনে করেন পররাষ্ট্র ক্যাডারে সে ভর্তি হয়েছে বা সেখানে চাকরির সুযোগ পাইছে। এই ছেলেটা হচ্ছে আমাদের সমাজের বৈশিষ্ট্য অনুযায়ী অত্যন্ত ক্লাসি একটা ছেলে। কেন ক্লাসি একটা ছেলে? কারণ এই পুরো জার্নিতে তাকে আসলে কোনো ধরনের ফেলিয়ার ফেস করতে হয় নাই, তাকে কোনো ধরনের উথাল পাতাল ফেস করতে হয় নাই, কোনো এক্সট্রা স্কিল অর্জন করতে হয় নাই। সমাজের দেখায় দেওয়া একটা একদম ফিক্স সরলরৈখিক পথে সে আগায় গেছে এবং আগায় গিয়ে সে তার লাইফে মোটামুটি একটা সাকসেস অর্জন করছে। এই কারণেই সে ক্লাসি। এবং সমাজ ভয় পায় যে এই যে সেট করা যে একটা বৈশিষ্ট্য, এই যে সেট পিস, এই সেট পিসের বাইরে যদি ছেলেপেলে চলা শুরু করে তাহলে আসলে এই যে আমাদের মুরব্বীরা যারা কিনা আসলে এই মানে কিছু গতানুগতিক কিছু মানে পদবী আছে এগুলোতে বসে আছে, এদেরকে আর সম্মান করবে না। তারা বুঝে যাবে যে এর বাইরেও যে লাইফে আসলে অ্যাচিভ করার মতন অনেক অনেক বড় কিছু আছে এবং এগুলো যে আসলে চুনোপুটি ছাড়া আসলে আর কিছুই না। এটা হচ্ছে নাম্বার 1 বিষয়। ঠিক আছে? এবং এই বিষয়গুলোকে ধরে রাখার জন্য, যেমন ধরেন হিন্দুদের ক্ষেত্রে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণরা চায় তারা ফকির হোক বা বড়লোক হোক, স্ট্রং হোক বা উইক হোক, তারা অলওয়েজ সমাজের মাথায় থাকবে এবং এর জন্যই তারা ব্রাহ্মণ বিষয়টাকে আসলে বা গোত্রের বিষয়টাকে আসলে তুলে আনছে। সেরকম এরাও চায় যে এমন একটা সিস্টেম চালু করতে যেটাকে আসলে মেজার করা যাবে না, কিন্তু আপনাকে সামহাও মেনে নিতে হবে যে ক্লাস ডিফারেন্স আছে এবং তারা হাই ক্লাস, আপনি লো ক্লাস। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার পরের বিষয়ে আসি যে কোন কোন জবগুলো আসলে বর্তমান বাংলাদেশে হাই ক্লাস হিসাবে বিবেচনা করা হয়। 1 নম্বরে আসবে বিসিএস ক্যাডার, ডেফিনেটলি। 2 নম্বরে আসবে হচ্ছে ডাক্তার, মানে ডাক্তারদের জবগুলো যেগুলো আছে ডাক্তার, তাদের জবগুলা। 3 নম্বরে আসবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। 4 নম্বরে আসবে হচ্ছে যে একটা ভালো কর্পোরেট প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং জব বা সরকারি ইঞ্জিনিয়ার। এই হচ্ছে মোটা দাগে বাংলাদেশের ক্লাসি জব। এর বাইরে আপনি যা জবই করেন না কেন আপনার জবের ক্লাসটা আসলে একটু নিচে পড়বে। ঠিক আছে? বাংলাদেশের বৈশিষ্ট্য অনুযায়ী। আরেকটা বিষয় আছে, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছেন সেই বিশ্ববিদ্যালয়ের উপর ভিত্তি করেও হচ্ছে আপনার ক্লাস নির্ধারিত হবে। যেমন ধরেন আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট,
তারপর হচ্ছে এই ধরনের কিছু প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন, তাহলে আপনি হাই ক্লাস। তাহলে মনে করেন যে ব্র্যাক, নর্থ সাউথ এগুলো থেকে পাশ করলে আপনি হচ্ছে সেকেন্ড ক্লাস। অথবা মনে করেন ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল এগুলো থেকে পাশ করলেও আপনি টপ ক্লাস। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ইনস্টিটিউশন ওয়াইজ ক্লাসের বিষয়। এবং আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন যে ইনস্টিটিউশনাল যে প্রাইড আমরা বলি যে হচ্ছে প্রাইভেট ভালো না পাবলিক ভালো, এনে ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি যে হয়, এটা কোত্থেকে আসে বুঝে গেছেন অলরেডি হয়তো বা। আচ্ছা, এইবার আসল বিষয়ে আসি, আজকের ভিডিওর মেইন টপিকে, যে হচ্ছে এই যে ক্লাসের যে বিষয়টা, যে ক্লাসই হচ্ছে সব, এই বিষয়টা আসলে কীভাবে আমাদের সমাজকে বা বাংলাদেশকে ধ্বংস করতেছে এবং কেন হচ্ছে, এটাই হচ্ছে ধ্বংসের মূল। আমি বলি মোটামুটি চারটা উপায় আসলে এই ক্লাস বিষয়টা আসলে বাংলাদেশের সমাজকে ধ্বংস করতেছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আমাদের দেশের ছোটো ছোটো ছেলেমেয়েরা বা ইয়থ বা ইয়াং ছেলেপেলেরা এই ক্লাসকে চেস করতে গিয়ে তাদের পুরো জীবন ধ্বংস করে দিচ্ছে। একটা ছেলের বয়স যখন 10-11 বছর, তখন তার মাঠে খেলে বেড়ানোর কথা, তার বন্ধুবান্ধবের সাথে মেশার কথা, তার সমাজের নানা ধরনের কাজে অংশগ্রহণ করার কথা। ওই সময় সে আসলে অংশগ্রহণ করে কোচিং ক্লাসে। কেন কোচিং ক্লাসে অংশগ্রহণ করে? কারণ এসএসসিতে যদি A+ না পায়, গোল্ডেন A+ না পায়, তাহলে ক্লাসটা তো আর থাকবে না। আবার সেমভাবে এইচএসসিতে যেই ছেলেটা পড়ে, তার বয়স 18 বছরের তব্বকে যুবক, তার আসলে বর্তমানে বাংলাদেশকে আসলে বিভিন্ন ধরনের নৈতিক যে অবক্ষয় সেখান থেকে উঠিয়ে আনার জন্য নেতৃত্ব দেওয়ার কথা। কিন্তু সে তখন মনোযোগ থাকে হচ্ছে আবারও কোচিং ক্লাস এবং প্রাইভেট ক্লাসে, যেন সে এইচএসসিতে ভালো করতে পারে এবং গোল্ডেন A+ পেতে পারে এবং যেন সে ক্লাসই হয়ে থাকতে পারে। সেম গোজ ফর বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা ভার্সিটি এগুলা। এরপরে হচ্ছে সেম গোজ ফর জব সেক্টর। ঠিক আছে, কাজেই ইয়থের যে বৈশিষ্ট্য বা ইয়াং বয়সে আপনি যে অ্যাজ এ পার্সন এনজয় করবেন, লাইফটা বুঝবেন, বা হচ্ছে নিজের জীবন আসলে কোন দিকে নেবেন সেটার জন্য একটা প্যাশন গ্রো করবেন, এই প্যাশন গ্রো করার কোনো সুযোগ আপনাকে আসলে সমাজ দিবে না। এবং আপনার পরিবারও আসলে অন্ধভাবে সেই যে একটা ক্লাস বলে একটা বিষয় যে আছে, ওই ক্লাস বিষয়কে আপনার চেঞ্জ করতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিভিন্ন আমরা যারা কন্টেন্ট বানাই, আমরা অনেক সময় ক্লাউড চেঞ্জ করি। ক্লাউড মানে কি জানেন? আমরা এমন কন্টেন্ট বানাই যে কন্টেন্ট বানালে মানুষজন আমার কন্টেন্ট শেয়ার করবে, এটাকে বলা হয় ক্লাউড চেসিং। তো ক্লাউড চেসিংয়ের মতো বাংলাদেশের সমাজ করে হচ্ছে ক্লাস চেসিং। ঠিক আছে, আচ্ছা, এবার 2 নম্বরে আসি। এখন মনে করেন যে ইয়থ শেষ, ইয়াং বয়স পার হয়ে গেছে, এখন আপনি চলে আসেন হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার বয়স যখন ম্যাচিউর বয়স 25-26 এই বয়সে। এখন অ্যাজ এ ম্যান আপনার তো আসলে একটা জব করার কথা বা একটা কিছু করে কর্মসংস্থান অর্জন করার কথা, কিন্তু না, আপনি পারবেন না। কারণ ক্লাসি জব যেগুলোকে আমরা বলতে বুঝি, ওগুলো আসলে খুব ফিক্সড এবং খুব অল্প। কারণ এই যে বললাম, সরকারি কিছু জব, বিসিএস, তারপর ইঞ্জিনিয়ারিং কিছু জব, ডাক্তারি কিছু জব, এরকম গতানুগতিক কয়েকটা জব ছাড়া আসলে ক্লাসি জব বলতে কোনো জব বাংলাদেশে আসলে নাই। এবং এই কারণে এই জবগুলো চেস করতে করতে একটা ছেলের বয়স 30 পার হয়ে যায় এবং তার তখনও কিছু করা হয়ে ওঠে না। অথচ অন্যান্য দেশের ছেলে পেলে দেখা যায় 24 বছর বয়সের আগেই সে কিন্তু কিছু না কিছু কাজ শুরু করে দিছে এবং ক্লাসই হয়েছে নাকি হয় নাই এই নিয়ে সব চিন্তা করার টাইম আসলে তার মধ্যে আসলে নাই। এই হচ্ছে বিষয়। এখন দেখেন, একটা ছেলে সে কিন্তু অনেকভাবে কিন্তু জীবিকা অর্জন করতে পারে। ঠিক আছে, যেমন ধরেন একটা ছেলে চিন্তা করতে পারে, তা সে যখন মনে করেন যে কলেজে উঠছে তখন, যে আমি এক কাজ করি, আমি স্পোর্টস খেলবো। অনেকেই আছে কিন্তু বাংলাদেশে যে স্পোর্টস খেলে, ভার্চুয়াল গেমিংয়ে জড়িত। স্পোর্টস খেলে কোটি কোটি টাকা অর্জন করা সম্ভব, কিন্তু ছেলেটা করতে পারবে না। এটা ক্লাসই জব না, এটা করলে লেভেল নেমে যাবে নিচের দিকে। তারপর ধরেন কেউ একজন খুব ভালো রান্না পারে, সে চাইলেই কিন্তু কিছু একটা গাড়ি টাড়ি নিয়ে বা হচ্ছে মানে একটা জায়গা জোগাড় করে সেখানে কিন্তু একটা বিজনেস শুরু করতে পারে, কিন্তু সে সেটা করবে না, কারণ করলে ক্লাস নেমে যাবে। এরকম লাখ লাখ জব আছে, লাখ লাখ বিষয় আছে যেগুলো করা পসিবল, কিন্তু করবে না। তারপর ধরেন একটা ছেলে চাইলে ইলেকট্রিশিয়ান হতে পারে, সে সার্টিফাইড প্লাম্বার হতে পারে, এগুলো কোনোভাবেই সে করবে না, করলে ক্লাস চলে যাবে। ঠিক আছে, তা আপনারা নিশ্চয়ই বুঝতেছেন আমি কী বলতেছি এবং কীভাবে আসলে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা বাংলাদেশে আসলে জেগে বসতেছে। কারণ যারাই বিশ্ববিদ্যালয়ে পাশ করে সবাই মনে করে যে আমাদের তো ক্লাসই জব পেতে হবে। দেখেন, আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে অনেক ছেলে আছে যারা অপদার্থ এবং জীবনে কিছুই করতে পারতেছে না, তারা ওই চাকরির খুঁজতে খুঁজতে জুতা ক্ষয় করতেছে। এখন আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে একটা ছেলে যে হচ্ছে চাকরি এখনও পায় নাই, জুতা ক্ষয় করতেছে এবং সে কিছুই পারে না, কোনো স্কিল নাই, সে বেশি ক্লাসই, নাকি একটা ছেলে যে এইচএসসি পাস কিন্তু তার নিজস্ব একটা ইলেকট্রিক্যাল একটা দোকান আছে এবং সেখানে অনেক লোক কাজ করে এবং সে হচ্ছে একটা সার্টিফাইড ইলেকট্রিশিয়ান, কে বেশি ক্লাসই? আপনি অবশ্যই বলবেন অ্যাজ এ বাঙাল যে হচ্ছে ডিউ পাস করা ছেলেটাই বেশি ক্লাসই, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স অফ ক্লাস। ঠিক আছে, আপনার কাছে সেন্সটাই নাই এবং এই সেন্স না থাকার কারণেই বাংলাদেশের মানুষের মধ্যে বেকারত্ব এত বেশি। আচ্ছা, এরপরের বিষয়টা আসি। এরপরের বিষয় হচ্ছে এই যে ক্লাসের কনসেপ্ট, এটা কীভাবে আসলে আপনার ম্যারেজ লাইফ হ্যাম্পার করে। আমি যেহেতু ম্যারেজ কাউন্সেলিং করি এবং ম্যাচ মেকিং নিয়ে কাজ করি, এই জন্য আসলে এই বিষয়টা তুলে আনতেই হলো। ধরেন একজন মেয়ে, তার বাবা হয়তো সরকারি চাকরিজীবী, সরকারি প্রথম শ্রেণীর চাকরি সে করে। এখন ধরেন তার জন্য একটা প্রস্তাব আসছে যেখানে ছেলেটা হচ্ছে ভালো কর্মঠ, সে হচ্ছে মোটামুটি ইসলামিক মাইন্ডেড, তার ফ্যামিলিও আসলে খুব একটা খারাপ না, কিন্তু ছেলে এবং ছেলের ফ্যামিলি তারা হচ্ছে বেসরকারি জব করে,
বেশি স্টেবল জব না, ইনকাম ভালোই, কিন্তু তারা বেসরকারি জব করে। এখন আপনি আমাকে বলেন, এই বাবা কি তার মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিবে কি না? মোস্ট লাইকলি বাংলাদেশের সমাজ অবস্থা চিন্তা করলে না। আমি এমন কেসও জানি, যে কেসে এমন কথা আমি শুনছি, যেখানে সরকারি চাকরিজীবী বাবা বলছে যে আমার মেয়ে তো এই ছেলেকে পছন্দ করে গুয়ে হাত দিছে। ঠিক আছে, ছেলে কিন্তু জব করে, ছেলে স্কিল্ড, ছেলে বাবাও ভালো জব করে, সবই ঠিক আছে, কিন্তু জবগুলো সরকারি জব না, বেসরকারি জব, নর্মাল জব। ঠিক আছে, এই হচ্ছে বাংলাদেশের মানুষের নিচু মানসিকতা, মানে একদম ক্ষয় হয়ে যাওয়া মানসিকতা। এরপরের বিষয়ে আসি। এরপরের বিষয় হচ্ছে, দেখেন, মানবতার যে বিষয়টা, প্রত্যেক দেশে, প্রত্যেক উন্নত দেশেই কিন্তু মানবতা বলে একটা বিষয় আছে। দেখেন, ইউএসএ চারদিকে হচ্ছে গোলাগুলি করে ফাটায় ফেলে, চারদিকে যুদ্ধ করে, কিন্তু ইউএসএর ইন্টারনালি, ইউএসএর ভিতরের মানুষজন যদি আপনি চিন্তা করেন, ওখানে দেখবেন যে একটা গুলি চলতেছে না, ওদের আর গুলি করে মানুষ মারে না, একটা মানবিকতা আছে। এখন মানবিক সোসাইটি তৈরির জন্য আপনাকে আসলে এই ক্লাসের ধারণা বাদ দিতে হবে। কেন জানেন? একটু বুঝাই বলি। দেখেন, সিঙ্গাপুরে বর্তমানে আমি জিনোম ইনস্টিটিউট অফ সিঙ্গাপুর, ঠিক আছে, কি বললাম? জিনোম ইনস্টিটিউট অফ সিঙ্গাপুর, যেটা কিনা এখানে জিনোম গবেষণার সবচেয়ে বড় ইনস্টিটিউট। এখানে আমি একজন সায়েন্টিস্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি। তো দেখেন, আমি একজন সায়েন্টিস্ট, ওখানে যে হচ্ছে নর্মাল ক্লিনিংয়ের কাজ করে, ক্লিনিং করে, ধোয়া মোছা করে, তার সাথে আমি যে ব্যবহার করি, সেও কিন্তু আমার সাথে সে ব্যবহারই করে। এমন না যে আমি আমার নিজেকে বড় মনে করতেছি, এমন না যে সে নিজেকে ছোটো মনে করতেছে। একজন লোক যে কিনা এখানে, এই যে সামনেই এখানে হচ্ছে আপনার আছে, ব্যায়ামের জায়গা আছে, খালি সেনিস করি আমি এখানে, এখানে যে হচ্ছে আপনার ঝাড়ু টাড়ু দেয়, পাতা পরিষ্কার করে, বাঙালি অনেক লোকজন আছেন, তারা নিজেকে হচ্ছে যেরকম মনে করে, আমিও কিন্তু নিজেকে আসলে তার চেয়ে বড় মনে করি না, বা এখানে মানুষও সেরকম মনে করে না। তাদেরকে মানুষ সম্মানের সাথেই কথা বলে, কেউ ওখানে তুই তুকারি করেও কথা বলে না, আবার ওরাও কাউকে সার করে না হাত জোর করে। তার মানে প্রত্যেক মানুষই যে যার জবটা ভালো মতো করতেছে, এবং প্রত্যেকের একটা সম্মান আছে এখানে। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে একজন ইলেকট্রিশিয়ান যদি আপনার বাসায় কাজ করতে আসে, আর আপনি যদি সরকারি একজন বড় কর্মকর্তা হন, আপনি তার সাথে আসলে সম্মান জানায় কথা বলবেন না, তার সাথে এক টেবিলে বসে আপনি ভাত খাবেন না। আপনার বাসায় যে ছেলেটা কাজ করে বা যে মেয়েটা কাজ করে, তাকে একই টেবিলে বসে তার সাথে আপনি ভাত খাবেন না। আপনি কেন খাবেন না, এটা আল্লাহ জানে, আপনিই জানেন। এটা ইবলিসের একটা মনোভাব, বুঝতে পারছেন? ইবলিস এই কাজটা করছিল। ইবলিসকে যখন আল্লাহ তাআলা বলছিল যে তুমি আদমকে সিজদা করো, তখন ইবলিস করে নেই, বলে যে আমি আগুনের তৈরি, ইবলিস মাটির তৈরি। তো এই হচ্ছে মানুষের বর্তমানে বাংলাদেশের মানসিকতা। ঠিক আছে, এখন আপনারা যারা অনেকে কমেন্ট করেন যে আমি হচ্ছে ওই ধরনের ছেলে না, বা আমি হচ্ছে কী বলে ওরকম ক্লাসি ছেলে না, বা আমার বাস্তবিকতা নাই, আমি বাস্তবতা বুঝি না, তাদের জন্য আমি একটা কথা বলি। আমি এই নিয়ে জব করছি 4টার বেশি, এবং সেরা সেরা জায়গায় আমি জব করে আসছি, এবং সিঙ্গাপুরেও আমি অলরেডি জব করতেছি, এখানে আমি কোম্পানি তৈরি করতেছি, বিজনেস দুটো আমি করতেছি প্যারালালি। এখন আপনার যদি মনে হয় যে আপনি আমার চেয়ে বেশি বাস্তবতা দেখছেন, বা বেশি বাস্তব অভিজ্ঞতা আপনার আমার চেয়ে আছে, তাহলে ঠিক আছে, আমার এখানে কিছুই বলার নাই। আর আপনি যদি মনে করেন যে আমি হয়তো বা ওই ক্লাস, মানে যেগুলোকে আমি ক্লাসই বললাম, এটার অন্তর্ভুক্ত না, তাহলে আমি জানাই রাখি যে বুয়েটে আমি ছিলাম 5th, বুয়েটে মাস্টার্সে আমি 4/4। আমি এখানে সিঙ্গাপুরে যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম 10টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা। এবং এখানে এমন এমন সব জায়গা আছে, এমন এমন সব রুম আছে, যেগুলো হচ্ছে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে কল্পনা করা পসিবল না। বাংলাদেশে 5 স্টার হোটেলের চেয়েও বেশি। তো কাজেই আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে ক্লাসই না, বা আমার হচ্ছে ওই যে গতানুগতিক ক্লাসটা আমার মধ্যে নাই, এই কারণে আমি এরকম করতেছি, বা আমি এসব বলতেছি, বা আমি খুব সোর হয়ে আছি, তাহলে আপনি ভুল ভাবতেছেন। আসলে বিষয় হচ্ছে, জানেন, বিষয় হচ্ছে যে আমার ক্লাসটা এতটাই উপরে যে আমি আসলে বুঝি যে আসলে কোনটা আসলে ক্লাসই, আর কোনটা হচ্ছে ফাইজলামি কথাবার্তা। ঠিক আছে, এবং কোনটা হচ্ছে অন্ধ অহংকার। তো যেগুলো আপনারা করতেছেন, বা যেগুলো আপনারা বলতেছেন বিয়ের বাজারে এসে, এগুলো আসলে অন্ধ অহংকার, এগুলো পার্সোনাল প্রেফারেন্স না, এগুলো কিছুই না। এগুলো হচ্ছে আপনাদের সমাজের সেট পিস করা কিছু রুল, যার মাধ্যমে আপনারা চলতে পছন্দ করেন, এবং না চলে ব্যত্যয় হলে আপনাদের হচ্ছে গা চুলকায়। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তবতা। কিছু মনে করলে কিছু করার নেই। দেখেন, এই ভিডিওতে অনেক গালি খাবো, শেয়ারও হবে না, কিছুই হবে না, এবং মানুষজন হচ্ছে আমাকে আনফলো করবে। তো করেন, তো কী করবো? আর ফেসবুক থেকে আমার হয়তো 5%ও আসে না, তো আনফলো করলে আমি করবোটা কি? প্রি ম্যারেজ কাউন্সেলিং, পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, ম্যাচমেকিং সার্ভিস, ম্যারেজ বারাটা তৈরি করে দেওয়া, রিকমেন্ডেশন সেশন, বিয়ে রিলেটেড যাবতীয় সার্ভিস আমরা দিয়ে থাকি। যদি আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।